আজকে আমার চাকরির ইন্টারভিউ, তাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ি। রুমমেট রাফিকে খাবার রান্না করতে বলে ওয়াশরুমে চলে যাই। তাড়াতাড়ি করে রেডি হয়ে কিছু খেয়ে নিয়ে ইন্টারভিউর জন্য বেরিয়ে গেলাম আমি। আমার দেশের বাড়ি বগুড়ায়। পরিবার বলতে কেউ নেই, মা বাবা দুজনকেই হারিয়েছি। আমি একটা এতিম ছেলে, তাই এখন ঢাকায় এসে একটা মেসে থাকি। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে চাকরির জন্য ইন্টারভিউ দেই, কিন্তু দুনিয়া টাকার উপর চলে। গোছ ছাড়া কোথাও চাকরি মেলে না আমার। আজকেও একটা চাকরির আশায় বসে আছি অফিসের ওয়েটিং রুমে। সময় মতো ইন্টারভিউ হয়ে গেল এবং আমার বস আমার ট্যালেন্ট দেখে তৎক্ষণাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার তার হাতে দিয়ে বলল, কংগ্রাচুলেশন ইয়াং ম্যান, এরকম ছেলেই আমাদের কোম্পানিতে দরকার। তুমি কাল থেকেই জয়েন করতে পারো। খুশিতে আমার চোখের পানি টলমল করছে। অফিসের বসকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আমি কিছু মিষ্টি নিয়ে বাসায় ফিরলাম। বাসায় কলিং বেল চাপতেই ভেতর থেকে রাফি এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই আচমকা আমি রাফির মুখে মিষ্টি গজে দিয়ে বললাম, কোনো কথা হবে না, আগে মিষ্টি খা দোস্ত। কিরে হঠাৎ মিষ্টি? দোস্ত, আমি চাকরিটা পেয়ে গেছি রে। কি বলিস দোস্ত? কংগ্রেচুলেশনস। তাহলে একটা মিষ্টি কেন, আমার আরও 3টা খাওয়াই দে। এই নে, সব মিষ্টি তোর, মন ভরে খা। শুধু মিষ্টি খাওয়ালে চলবে না, তাহলে? বাহিরে নিয়ে গিয়ে ট্রিট দিতে হবে। ওকে, ডান। থ্যাংক ইউ দোস্ত। এখন সর, ফ্রেশ হয়ে নেব বলেই আমি ওয়াশরুমে চলে গেলাম। রাতে রাফিকে নিয়ে আমি বাহিরে ডিনার করাতে নিয়ে গেলাম। একটা দামি রেস্টুরেন্টে গিয়ে বসলাম। তারপর আমি রাফিকে বললাম, রাফি তুই এখানে বস, আমি অর্ডার দিয়ে আসি। ঠিক আছে যা। বলেই আমি উঠে গেলাম। হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে পড়ে গেলাম, আর মেয়েটিও আমার উপরে পড়ে গেল। কিছুক্ষণ এভাবে থাকার পর মেয়েটি আমার ওপর থেকে উঠল। তখন আমি উঠে মেয়েটিকে বললাম, সরি আপু, আমি বুঝতে পারিনি। মেয়েটি কোনো কথা না বলে সোজা আমার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা বেশ জোরেই দিয়েছে, কানটা আমার ঝিঝি করছে। 2 মিনিট কিছুই শুনতেই পেলাম না। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তারপর মেয়েটি রাগী গলায় বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, চোখকে পকেটে নিয়ে ঘুরিস? সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায়, তাই না? এই ফকিরদেরকে এত দামি রেস্টুরেন্টে ঢুকতে কে দিয়েছে আল্লাহই জানে। ম্যানার্স নেই, কিছু নেই, বস্তি থেকে উঠে এসেছে, ড্রেসটাই নোংরা করে দিল। এখন এই ড্রেসটাই ফেলে দিতে হবে। এতক্ষণ শুধু ওর কথা শুনেই গেলাম, কোনো উত্তর দিলাম না। সবাই আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটার উত্তর না দিলে এতগুলো মানুষের সামনে অপমানিত হতে হবে, তাই আমিও সবাইকে অবাক করে দিয়ে মেয়েটির গালে সজোরে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। এখন মেয়েটিও আমার মতো একই রিয়াকশনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমি বলতে শুরু করলাম, আমার চোখ না হয় পকেটে থাকে, আপনার চোখ কই থাকে শুনি? সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? ধাক্কা খেতে মন চায়। এসব ফালতু মেয়েকে রেস্টুরেন্টে যে কে ঢুকতে দিয়েছে আল্লাহ জানে। খাবার মোটটাই চলে গেল। রাফি উঠে আয়, আমরা অন্য রেস্টুরেন্টে খেয়ে নেব। তোকে আমি দেখে নেব। বলেই মেয়েটি ফসফস করতে করতে গালে হাত দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আমি আর রাফিও সেখান থেকে চলে আসি। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে গোসল ছেড়ে 9টার আগেই অফিস করতে বেরিয়ে গেলাম। প্রথম দিন অফিসের বস সবার সাথে পরিচয় করিয়ে দিল। 15 দিনের মধ্যেই আমি বসের একজন পছন্দের এমপ্লয়ি হয়ে উঠলাম। একদিন আমি অফিস করছি, হঠাৎ বস এসে বলল, রাকিব, আসবো? আরে বস, আপনি এখানে? অবশ্যই আসেন। আপনি আসতে গেলেন কেন? আমাকে ডেকে পাঠাতেন, আমি যেতাম। আরে সমস্যা নেই, বসো। বস, কিছু আর্জেন্ট কাজ। আরে না, এত উত্তেজিত হয়েও না, বসো তো। জি বস, বলেন। শোনো, আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে, তোমাকে দাওয়াত দিতে আসলাম। এই নাও কার্ড, তুমি কিন্তু অবশ্যই আসবে। আমি পথ চেয়ে থাকবো কিন্তু। জি বস, অবশ্যই আসবে। গুড। বস, আরেকটা কথা ছিল। বলো। না মানে, আমি মেসে থাকি তো, আমার রুমমেট আছে একটা, আমার খুব ভালো বন্ধু। দুজন যেখানে যাই একসাথেই যাই, তাকে কি নিয়ে আসতে পারি বিয়েতে? আরে এটা আবার বলা লাগে নাকি? অবশ্যই নিয়ে আসবে। থ্যাংক ইউ বস। হুম এখন মনোযোগ দিয়ে কাজ করো। জি আচ্ছা, বলেই অফিসের বস চলে গেল, আর আমিও কাজে মনোযোগ দিলাম। অফিসের কাজ সেরে বাসায় ফিরলাম। বলতে বলতে বসের মেয়ের বিয়ের দিনও
চলে আসলো। রাফি বিয়েতে যাওয়ার জন্য রেডি, কিন্তু আমি এখনও সাজুগুজু করছি। রাফি পরে উঠল, রাকিব তাড়াতাড়ি আয়, নালে খাওয়াটাও পাবি না। আর তুই এত সাজুগুজু করতেছিস কেন? মনে হচ্ছে বিয়েটা তোরই। সারাদিন তোর খালি খাই খাই, আমার বিয়ে না হলেও একটা গেট আপের ব্যাপার আছে না? হয়েছে, এত গ্যাট আপ করতে হবে না। মনে হচ্ছে বিয়েতে আসা সব মেয়েদের তুই পটাবে। বাজে না বকে চল এখন। চল। বলেই আমি আর রাফি চলে গেলাম বসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে। কিন্তু এখানে এসে আমি নিজেই অবাক হলাম, কেননা এটা বিয়ে বাড়ি কম, শোকের বাড়ি বেশি মনে হচ্ছে। সব কিছু থমথমে হয়ে আছে। এরকম দেখে রাফি বলল, কিরে, কই নিয়ে এলি? এটা তো শোকের বাড়ি মনে হচ্ছে। ব্যাপারটা আমিও বুঝতেছি না। তুই শিওর তো আজকেই তোর বসের মেয়ের বিয়ে? তোর সাথে কি আমি ফাজলামো করব? চল ভেতরে গিয়ে দেখি। চল। বলেই আমি আর রাফি বাড়ির ভিতর চলে গেলাম। গিয়ে দেখি বস মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। আমি বসের কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। ও রাকিব, তুমি আসছো? জি স্যার। কোনো সমস্যা হয়েছে? পরিবেশটা এমন দেখাচ্ছে কেন? তুমি একটু ছাদে আসবা প্লিজ, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। জি স্যার, অবশ্যই। বলেই আমি আর বস বাসার ছাদে চলে গেলাম। তারপর আমি বললাম, এখন বলেন তো স্যার, কি সমস্যা? যার সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল সে একটা চিটার। সে আগেও বিয়ে করছে। তার যে বউ আছে আমরা মোটেও জানতাম না। সে আমাদের থেকে গোপন করে ঠকিয়েছে। এটা তো অনেক বড় সমস্যা। তারপর আমার বস আমার পা ধরতে গেলেই আমি পেছনে সরে গিয়ে বললাম, স্যার এগুলো কি করছেন? রাকিব, আমি তোমার পায়ে পড়ি, আমার এই বিপদ থেকে তুমি বাঁচাও। স্যার আমি কি করে বাঁচাবো বলেন? তুমি আমার মেয়েকে বিয়ে করো। কি? এগুলো কি বলছেন স্যার? ঠিকই বলছি। সব আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার সবাই চলে এসেছে। এখন যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায় তাহলে আমার মান সম্মান সব চলে যাবে। প্লিজ রাকিব, আমার মান সম্মান এখন সব তোমার হাতে। কিন্তু স্যার, দাওয়াতে আসা মানুষদের কি বলবেন? আর আমার তো বাসায় নেই, আমি মেসে থাকি। বিয়ে করে আপনার মেয়েকে আমি কোথায় রাখবো? সেই চিন্তা তোমাকে করতে হবে না, আমি সব ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমাকে চাকরি দিয়েছেন, তাই আপনার মান সম্মানও বাঁচানোর দায়িত্ব আমার। আমি বিয়েতে রাজি, কিন্তু আপনার মেয়ে রাজি হবে? থ্যাংক ইউ সো মাচ রাকিব, আমি অনেক খুশি হয়েছি। আর রাজি করানো ওইটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি আমার রুমে যাও, একটা পাঞ্জাবি রাখা আছে, ওইটা পরে আসো। আচ্ছা স্যার। বলেই আমি চলে গেলাম বসের রুমে। পাঞ্জাবি পরে রেডি হয়ে আসতেই আমার বস সবার উদ্দেশ্যে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার এই মেয়ের বিয়েটা একটা সারপ্রাইজের মধ্য দিয়ে হতে যাচ্ছে। আমার মেয়ে এই ছেলেকে ভালোবাসতো, তাই বাবা হিসেবে মেয়ের ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারি না। তাই আমার মেয়েকে না জানিয়ে আমি ওর সাথে বিয়ে ঠিক করি। আর কার্ডে অন্য ছেলের নাম বসিয়ে দিয়েছিলাম যেন আমার মেয়ে বুঝতে না পারে। তা আমার সারপ্রাইজটা আপনাদের কেমন লাগলো? কেউ কেউ ভালো বলতে লাগলো, কেউ সহমত বলতে লাগলো, কেউ কেউ বলতে লাগলো আমার মেয়েকেও এভাবে বিয়ে দেব। বাট সারপ্রাইজটা দারুণ ছিল। বসেরও মানুষের কথা শুনে 2 মিনিটের জন্য কোমায় চলে গেলাম আমি। বসের ও মানুষের কথা শুনে 2 মিনিটের জন্য কোমায় চলে গেলাম আমি। ওনার মাথায় এত বুদ্ধি কেন? বুদ্ধিজীবী হিসেবে ওনাকে নোবেল দেওয়া উচিত। বিয়েটা কেমনে ভেঙে গেছে এটা না বলে কীভাবে কথাগুলো বলছে ভাবছেন একবার? এটা নাকি সারপ্রাইজ ছিল। তখনই রাফি পাশে এসে বলল, এটা ঠিক হলো না দোস্ত। মানে কোনটা ঠিক হলো না? আমি শুধু বিরিয়ানি খাবো, এখন তুই একাই যা। আজ তো একটা খাসি খাবি। আরে ভাই, তুইও খাবি, আমি একা একা কি খেয়ে শেষ করতে পারবো? তুই চিটার, তুই বিয়ে করতে আসছিস, আমাকে বলছিস তুই বিয়ে খেতে আসছিস। আরে ভাই, খাইতেই আসছিলাম, কপাল ভালো হলে যা হয়। কেন, ভেতরে কি হয়েছে খুলে বল। তারপর আমি রাফিকে ভিতরে সব ঘটনা খুলে বললাম। সব শুনে রাফি হা হয়ে আছে। কিছুক্ষণ পর কাজে এসে বিয়ে পড়ালো। প্রথম প্রথম বিয়ে করলে কীরকম অদ্ভুত একটা ফিলিংস কাজ করে, আমার বেলায় ব্যতিক্রম না। সব কিছুই তো শেষ, এখন বিদায়ের পালা। বসের মেয়ে ঘোমটা দিয়ে আছে, কিছুই বুঝতে পারছি না। বস যাওয়ার সময় বলল,
রাকিব, এই নাও তোমার বিয়ের উপহার হিসেবে আমার জন্য বাসার চাবি। আজ থেকে তোমরা এখানেই থাকবে। তারপর আমি নতুন বউকে নিয়ে শ্বশুরের দেওয়া বাসায় উঠলাম। মেয়েটিকে অনেক ভদ্র মনে হচ্ছে, একদম চুপচাপ আছে। হয়তো বিয়ে ভেঙে যাওয়ার কারণে অনেক কষ্ট পাইছে, পাওয়াটাই স্বাভাবিক। রাত 11:30। বাসর ঘরে মেয়েটি একা একা বসে আছে। আমিও রুমে ঢুকতে লজ্জাবোধ করছি, কিন্তু সব লজ্জা ভেঙে সে বাসর ঘরে প্রবেশ করেই ফেললাম। মেয়েটি লম্বা গোমটা দিয়ে বসে আছে। আমি কি চুপটি করে খাটের উপর বসে পড়লাম। কিছুক্ষণ চুপ থাকার পর মেয়েটি প্রথমে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম তো রাকিব, তাই না? আব্বু বলেছে। জি, আর আপনার নাম কি? জি, আমার নাম মিম। ও আচ্ছা, সুন্দর নাম। ধন্যবাদ। এখন আমার ঘুমটা তুলবেন প্লিজ, অনেক গরম লাগছে। ঠিক আছে বলেই আমি মিমের ঘোমটাটা তুলে ফেললাম। তুলেই মিম আর আমি দুজনই চোখ বড় বড় করে ফেললাম। দুজন দুজনকে দেখে অনেক অবাক হলাম, কেননা এই মেয়ে আর কেউ নয়, রেস্টুরেন্টে থাপ্পড় মারা সেই মেয়েটি। মিম চোখ বড় বড় করে আমাকে বলল, তুই এখানে? আমার তো একই প্রশ্ন, আপনি এখানে কিভাবে? আমারই তো বিয়ে হয়েছে, তার মানে আমারই থাকার কথা, কিন্তু তুই এখানে কেন? আমার সাথেই তো বিয়ে হয়েছে। কি? শেষমেশ তোকে আমার বাবা খুঁজে পেল? তুই আমার স্বামী, কথা ভাবতেই কেমন যেন লাগছে। দেখুন ম্যাম, আপনাকে বিয়ে করার কোনো শখই আমার ছিল না। আপনার আব্বু আমাকে চাকরি দিয়ে উপকার করেছেন, তাই আমি ওনার বিপদে আমি সাহায্য করেছি। কিন্তু আপনি যে ওনার মেয়ে তা কখনো জানতাম না, জানলে কখনো বিয়েই করতাম না। হ্যাঁ জানি জানি, আব্বুকে একদম বিপদ থেকে উদ্ধার করে ফিরেছিস। তোদের মতো ছেলেদের খুব ভালো করেই চেনা আছে। বড়লোক দেখেছিস আর এক লাফে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলি। ম্যাম দেখুন, না জেনে ব্লেম করবেন না। তোকে আমার দেখতে ইচ্ছে করছে না, তুই এরম থেকে বেরো। তোকে দেখলে না আমার বমি আসতেছে। তো থাকা তো দূরেরই কথা। ঠিক আছে যাচ্ছি বলেই আমি একটা বালিশ নিয়ে বাইরে চলে এলাম। বাইরে ড্রয়িং রুমের সোফায় বালিশ রেখে থপাস করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, এ আমি কি ভুল করলাম, নিজের পায়ে তো নিজেই কোড়াল মারলাম। রাফিকে জানানো দরকার, তাই সাথে সাথে রাফিকে ফোন করলাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, রাফি। কিরে দোস্ত, তোর বাসর রাত ফেলে আমাকে ফোন দিতেছিস কেন? আর বাসর রাত? কেন, কি হয়েছে? বসের মেয়েকে জানিস? কে? সেদিন রেস্টুরেন্টে থাপ্পড় মারা সেই মেয়েটি। কি বলিস? তাহলে তুই তো গেলি। ভয় দেখাস না তো। আমি তো এখন একটাই উপদেশ দিব, ওর থেকে যতটা পারিস দূরে থাক। বলেই আমি ফোন রেখে দিলাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা জানিই না। সকালে ঘুম ভাঙলো মিমের থাপ্পড় খেয়ে। ঘুম থেকে উঠেই আমি দেখি মিম আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মিমকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি আমাকে মারলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই মারছি। ও, যখন আপনার ইচ্ছা হবে তখনই আমাকে মারবেন নাকি? কেন আপনি আমাকে এভাবে মারলেন বলেন? আমার বাবার খাস, আমার বাবার ফ্ল্যাটে থাকিস, আবার আমার মুখে মুখে কথা বলিস, তোর সাহস তো কম না? আমি কিছু না বলেই চুপ করে রইলাম। মিম আবার বলল, রেস্টুরেন্টে সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিস তাই না? সেই স্বাদ আমি দিনে দিনে তুলবো। মনে মনে বললাম, সেটা তো বুঝতেই পারছি। তারপর মিম আবারও বলল, যা আমার জন্য চা নিয়ে আয়। কি, আমি চা করব? তাহলে আমি কি করব? জি, আমিই করে আনছি বলেই আমি কিচেন রুমে চলে গেলাম। তারপর মিমের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসে বললাম, এই নেন ম্যাম আপনার চা। মিম চায়ের কাপে এক চুমুক দিয়ে মুখ কেমন যেন করলো। তারপর রাগ করে পুরো গরম চা আমার হাতের উপর ঢেলে দিল। আমি হাত নিয়ে অনেক জোরে চিৎকার দিলাম। আমার চিৎকারে মিম বিরক্ত হয়ে বলল, আই চুপ, হুদাই চিৎকার করবি না। এটা কি বানিয়েছিস? এর চেয়ে বিষ খাওয়া অনেক ভালো। এরকম চা আবার বানিয়ে নিয়ে আসলে এবার তো হাতে ঢেলে দিয়েছি, পরের বার না কোথায় ঢেলে দেবো আমি নিজেও জানি না। এখন রুম থেকে বেরো। আমি মিমের রুম থেকে চলে যাচ্ছি। তখন মিম আবার পেছন থেকে ডেকে বলল, এই ফকিন্নি, কাপটা কি তোর বাবা নিয়ে যাবে? তাই পেছন ফিরে আমি আবার কাপ নিয়ে কিচেন রুমে রেখে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম হাতে পানি দিতে। হাতটা অনেক জ্বালাপোড়া করছে, সাথে ব্যথাও করছে। হাতটা অনেকক্ষণ পানিতে ডুবিয়ে রাখলাম। তারপর ভাবলাম, রান্না না করলে হয়তো আবার কিছু করবে, তাই তাড়াতাড়ি কিচেন রুমে গিয়ে রান্নাটা সেরে নিলাম। তারপর খাবারগুলোর টেবিলে সার্ভ করে নিলাম। আবার ওয়াশরুমে গিয়ে গোসল ছেড়ে নিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হয়ে দেখি মিম খাবার খাচ্ছে, আর আমি ওটা দেখে
না খেয়ে অফিসে চলে গেলাম। আধা ঘন্টা পর অফিসে পৌঁছে গেলাম। ডেস্কে বসতেই বসের ডাক পড়ে গেল, তাই বসের রুমে গিয়ে নক করে বললাম, আসসালামু আলাইকুম স্যার, আসবো? ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই, এসো না। অনুমতি নেওয়ার কি আছে? স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। বসতেই মিমের আব্বু চোখ আমার হাতের উপর গেল, তখন উত্তেজিত হয়ে বলল, আরে রাকিব, তোমার হাতে কি হয়েছে? এরকম ফোসকা উঠছে কেন? ও কিছু না স্যার। বলো কি হয়েছে। বাদ দিন না স্যার, বলেন কেন ডেকেছেন? তোমার কাল বিয়ে হয়েছে আর তুমি আজকেই অফিসে আসছো কেন? মনে মনে বললাম, যে মেয়ে ধরিয়ে দিয়েছেন অফিসে না আসে কি উপায় আছে? অফিসে যতক্ষণ থাকবো ততক্ষণই শান্তিতে থাকবো। আমার চুপ থাকা দেখে মিমের আব্বু আবারও বলল, কি হলো, চুপ করে আছো কেন? না স্যার, আমি অফিসেই ঠিক আছি। এখন স্যার নয়, আব্বু বললে খুশি হব। জি ওকে। কি জি ওকে? জি ওকে আব্বু। এই তো গুড। আমার আর বসের কথার মধ্যেই হঠাৎ মিম দরজায় নক করে বলল, আসবো আব্বু? আসো। আমি তো মিমকে দেখে এখানে অবাক, ও এখানে কেন? তারপর মিমের আব্বু বলল, মিমকে আমি আসতে বলেছি। আর তোমাদের যে কারণে ডাকা। জি বলেন। মিম, তোমার স্বামীকে আজ থেকে অফিসের সমস্ত দায়িত্ব দিতে চাচ্ছি আমি। অবসর নিতে চাচ্ছি। জানোই তো আমার বয়স হয়ে গেছে। এতে তোমার কি মত? মিম আমাকে চোখের ইশারায় নাসূচক উত্তর দিতে বলল, তাই আমি বললাম, সরি আব্বু, মিম রাজি হলেও আমি রাজি না, আমাকে ক্ষমা করবেন। কেন? কারণ আমি ওই পদের জন্য নিজেকে যোগ্য মনে করছি না। প্লিজ আমাকে আর প্রশ্ন করেন না, আমি উত্তর দিতে পারবো না। কেন গো, আব্বু তোমাকে এত আশা করে দিতে চাচ্ছে? আমি মিমের অভিনয় দেখে নিজেই অনেক অবাক হচ্ছি। নিজের আব্বুর সামনে কত ভালো সাজা হচ্ছে, মনে হচ্ছে ওর মতো স্বামী ভক্ত মেয়ে পৃথিবী তার একটাও নেই। তারপর মিমের আব্বু বলল, তোমাকে এত আশা করে দিতে চাইলাম, এই বুড়ো মানুষকে কি অবসর নিতে দিবে না? আব্বু, আমি একটা কথা বলতে চাই। বলো। তারপর মিম যেটা বলল সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ মিম বলল, আব্বু, আমি কাল থেকে অফিসে বসতে চাই। কেন? তুমি এখন থেকে বাসায় এসে রেস্ট নেবে, আমি অফিস সামলাবো। আর কিছু হলে রাকিব তো আছেই। কি বলো রাকিব? মিমের হিটলার বুদ্ধি দেখে তো আমি হাঁ করে তাকিয়ে আছি। বাসায় জ্বালিয়ে শান্তি হচ্ছে না, এখন অফিসেও জ্বালাবে, এটাই মিমের মাস্টার প্ল্যান। আমার হাঁ করে তাকিয়ে থাকা দেখে মিম আবার জিজ্ঞেস করলো, কি হলো, চুপ করে আছো কেন? বাবাকে কিছু বলো। বলে মিম আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি থতমত হয়ে বললাম, হ্যাঁ। দেখছো আব্বু, রাকিবও একই কথা বলছে। ঠিক আছে, যখন তোমরা দুইজনই এটাই চাও তাহলে এটাই হবে। আব্বু, আরেকটা কথা। কি? অফিসে কেউ যেন না জানে রাকিব আমার স্বামী। কেন? কারণ আমি চাই আমার স্বামী পরিশ্রম করে এখানে আসুক। আমার স্বামীর পরিচয় দিলে সব স্টাফ ওকে অন্য নজরে দেখবে, আর আমি সেটা চাই না। আচ্ছা, তুমি যেটা চাও সেটাই হবে। আমি মিমের পরিকল্পনা দেখে হতভম্ব হয়ে গেলাম। পুরো ফাঁদ পাততেছে আমাকে হেনস্থা করার জন্য। তারপর মিমের আব্বু বলল, ঠিক আছে, এখন বাইরে চলো সবাই। নতুন বস হিসেবে তো ঘোষণা দিতে হবে। ওকে। বলেই আমরা সবাই বাইরে আসলাম। তখন সবার উদ্দেশ্যে অফিসের বস বলল, অ্যাটেনশন প্লিজ, সবার মনোযোগ আকর্ষণ করছি। এইটা আমার মেয়ে মিম। আজ থেকে ওই অফিস সামলাবে। ওই আজ থেকে আপনাদের নতুন বস। আজ থেকে সব রিপোর্ট ওনাকে করবেন। সো থ্যাংক ইউ। তারপর সবাই মিলে মিমকে কংগ্রাচুলেশন করলো, সাথে আমিও করলাম। তখন বস মিমকে বলল, মিম, তুমি একটু আমার সাথে আমার রুমে আসো, তোমার সাথে কথা আছে। ওকে আব্বু। বলেই মিম ওর আব্বুর পেছনে পেছনে রুমে চলে গেল। তারপর মিম বলল, বলো আব্বু, কি বলবে? জামাইয়ের হাতে কি হয়েছে? হাতে ফোসকা পড়েছে কেন? তখনই মিমের আমার সাথে ঘটা সকালের চায়ের ঘটনা মনে পড়ে গেল। গরম চা হাতে ঢেলে দেওয়ার জন্যই তো হাতে ফোসকা পড়েছে, সেটা মিম ভালোই বুঝতে পারছে। কিন্তু সত্যি কথা বললে তো ওর আব্বু অনেক বকবে। মিমের চুপ থাকা দেখে ওর আব্বু আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? তখন মিম তোতলাতে তোতলাতে বলল, কই, আমি তো কিছু জানি না। আমি ভালো করেই জানি এটা তোমারই কাজ। রাকিবকে কি তোমার পছন্দ না? না, ও একটা গরিব খ্যাত ছেলে। শ্যাট আপ। বসের ধমক শুনে মিম চুপসে গেল।
আর সামান্য ভয় পেল। তারপর বস আবার বলল, মানুষকে টাকা দিয়ে মাপা কবে থেকে শিখছো? আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? ছি ছি ছি। আবার যদি শুনছি ওর সাথে খারাপ ব্যবহার করেছো, তাহলে আমার চেয়ে আর কেউ খারাপ হবে না, বুঝতে পারলে? জি আপু। গুড, যাও এখন। বলতেই মিম বসের রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে, কারণ মিম হাসি মুখে রুমে ঢুকলো আর গোমরা হয়ে বের হলো। কিছু তো একটা হয়েছে। যাই হোক, আজকের মতো অফিস শেষ, তাই একটা রিক্সা নিয়ে বাসায় পৌঁছে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম মিম তার নিজের রুমে শুয়ে আছে। আমি কোনো কথা না বলে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মিম এখনও ওইভাবেই আছে। আমি রান্না করব, তাই মিমকে জিজ্ঞাসা করলাম, রাতে কি খাবেন? কি হলো বলেন, কি খাবেন? বলতে মিম খাট থেকে উঠে অনেক জোরে দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়কে আমি অনেকটা অবাক হলাম, সাথে চোখ দিয়ে পানি বের হয়েছে, কারণ থাপ্পড়টা বেশ জোরেই দিয়েছে। মিমের দিকে তাকিয়ে দেখি মিম অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে। তখন আমি গালে হাত দিয়ে জিজ্ঞাসা করলাম, আমি কি আপনাকে খারাপ কিছু বলেছি? খাওয়ার কথাই তো বললাম, হুদাই মারলেন কেন? এটার জন্য মারিনি। তাহলে কেন মারলেন? আমার আব্বুকে তুই বলেছিস তাই না? কি বলেছি? আমি তোর হাতে ফোসকা ফেলেছি। হুদাই আমি কেন বলতে যাব? তুই না বললে জানলো কেমনে? আমাকে বোকা পেয়েছিস? তোর জন্য আব্বু আজকে আমাকে ধমক দিয়েছে, কত বকা দিয়েছে। এরপর থেকে যদি আমার আব্বুকে একটা কথা বলেছিস না, তাহলে তোর সাথে আমি কি করব তুই নিজেও টের পাবি না। আমি বলিনি। আবার মুখে মুখে কথা বলিস। এগুলো শুনে আমি মাথা নিচু করে আছি। তখন মিম আবার বলল, এখন এখানে মাথা নিচু করে না থেকে তাড়াতাড়ি গিয়ে রান্নাটা কর, আমার অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা একটা কথা বলবো? কি বলবি তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হ। আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন? সেদিন রেস্টুরেন্টে থাপ্পড় মারছিলাম সেই জন্য? ধরে নে তাই, আমাকে থাপ্পড় মারার ফল তুই হাড়ে হাড়েই টের পাবি। আর অফিসে জয়েন করলেন কেন? সেটাও বুঝতে পারবি। আমি আর কোনো কথা না বলে চলে যেতে লাগলে মিম আমার আবার পেছন থেকে ডেকে বলে, এই শোন, জি বলেন। এখানে যা হচ্ছে তা যদি আমার আব্বু আবার কোনোভাবে জানতে পারে না, তাহলে তোর চাকরি খেয়ে নেবো। না প্লিজ এমন করবেন না, কখনোই জানতে পারবে না। গুড, এখন যা। বলেই আমি কিচেন রুমে চলে গেলাম। তারপর রান্নার জোগাড় করে রাতের রান্না সেরে ফেললাম। টেবিলে সার্ভ করে মিমকে ডেকে আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মিমের খাওয়া প্রায় শেষ। তারপর প্লেট ওইভাবে রেখে উঠে চলে গেল। মিম উঠে যাওয়ার পর আমিও ডিনার করে নিলাম। খাওয়া শেষে আমি ভাবলাম সকালে উঠে আমাকে তো বাসনগুলো মাজতে হবে, তাই এখনই এগুলো মেজে রেখে দেই। তাই আর দেরি না করে এঁটো বাসনগুলো নিয়ে কিচেন রুমে চলে গেলাম। তারপর সেগুলো পরিষ্কার করে রুমে চলে গেলাম। এসে দেখি মিম ফোনে কার সাথে জানি হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, আমার রুমে কি? কিছু না, বালিশ নিতে এসেছে, সরি ফর ডিস্টার্বিং। প্লিজ গো। এ কথা শুনে আমি বালিশ নিয়ে সোফায় চলে আসলাম আর মনে মনে ভাবছি আমারও সময় আসবে। তারপর, হ্যালো দোস্ত, বল কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বিয়ে করে তো বড়লোক হয়ে গেছিস, বন্ধুকে ভুলেই গেছিস। সেরকম কোনো ব্যাপার না দোস্ত, আমি খুব একটা ভালো নেই। কেন, কি হয়েছে একটু খুলে বল। তারপর আমার জীবনে ঘটে যাওয়া এই কয়েকদিনের ঘটনা সব রাফিকে খুলে বললাম। সব শুনে রাফি বলল, দোস্ত, কেন তুই এই বিয়েটা করতে গেলি? সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না। এখন কি করবি? বিয়েটা তো হয়েই গেছে, মিমকে সব কিছু বুঝিয়ে বল। ও আমাকে পছন্দ করে না রে, ও অনেক অহংকারী মেয়ে, বাবার টাকার অহংকার দেখায়। আমি এখানে একমাত্র বসের কথাই পড়ে আছে। আরও কিছুক্ষণ রাফির সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে নাস্তা তৈরি করে গোসল করতে গেলাম। এসে দেখি মিম নাস্তা করে অফিসে চলে গেছে, তাই আমিও কিছু খেয়ে অফিসে চলে আসলাম। কিন্তু সব কিছু ম্যানেজ করে অফিসে আসতে একটু দেরি হয়ে গেল। অফিসের ডেস্কে বসতেই পিয়ন এসে বলে গেল ম্যাম ভেতরে ডাকছে, তাই তাড়াতাড়ি করে ম্যাডামের রুমে নক করলাম। আসবো? বলো কেন ডাকছো? এই কথা বলা মাত্র মিম আমার গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে আমি গাল ধরে আছি। তারপর গালে হাত দিয়ে বললাম, এখন মারার কারণ কি? প্রথম থাপ্পড়টা আমাকে তুমি করে বলার জন্য, তোকে আমাকে তুমি করে বলার পারমিশন কে দিয়েছে? আর দ্বিতীয় থাপ্পড়টা হলো অফিসে দেরি করে আসার জন্য। নেক্সট টাইম এমন ভুল যেন আর না হয় তার জন্য। এটা আমার অফিস, তোর বাবার অফিস না যে যখন ইচ্ছে তখন আসবি, যখন ইচ্ছে চলে যাবি। মাইন্ডেড।
সরি ম্যাম। তুই এখন যেতে পারিস। বলেই আমি মিমের রুম থেকে বের হয়ে আসলাম। ডেস্কে বসে কিছুক্ষণ মন খারাপ করে থেকে ভাবলাম জীবনে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছি মিমকে বিয়ে করে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। মিম ইদানিং খুব রাত করে বাসায় ফিরে, কোথায় যায় জানি না। কিছু বললেই চাকরির ভয় দেখায়, আবার রাতে ফোনে অনেক জোরে জোরে হেসে হেসে কথা বলে। একদিন অনেক রাত হয়ে যায় কিন্তু মিম বাসায় ফিরে না। আমার অনেক চিন্তা হয় মিমের জন্য। যতই সে খারাপ ব্যবহার করুক, দিন শেষে মিমই আমার স্ত্রী। যদি মেমের কিছু হয়ে যায় বসের কাছে মুখ দেখাতে পারবো না। তাই আর বেশি চিন্তা না করে গাড়ি নিয়ে মিমের খোঁজে বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় খুঁজবো এটা ভাবতে ভাবতেই হঠাৎ ফোনে মিস কল আসলো। ফোনটা পকেট থেকে তাড়াতাড়ি বের করে দেখি মিমেরই মিস কল। আমি ভাবলাম মিম তো আমাকে কখনো ফোন করে না, কিন্তু আজ হঠাৎ মিস কল দিল কেন? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তাই তাড়াতাড়ি করে মিমের নাম্বার দিয়ে মিমের লোকেশন ট্রেস করলাম। তারপর লোকেশন অনুযায়ী কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। গিয়ে দেখি একটা শুনশান জায়গা, কিন্তু এই জায়গায় মিমের ফোনের লোকেশন দেখায় কেন? নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। আমি আশেপাশে ভালো করে লক্ষ্য করলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না। তাই চলে আসতে লাগলাম। আসতেই একটা মেয়ের আওয়াজ ভেসে আসলো আমার কানে। আবার হঠাৎ থমকে গেলাম। আশেপাশে আবার ভালো করে লক্ষ্য করে দেখি দুইটা ছেলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছে। জায়গাটা অনেক নিরিবিলি, সেইটার সুযোগই ছেলে দুইটা নিয়েছে। এতক্ষণ মেয়েটাকে দেখা হয়নি। আমি মেয়েটার দিকে তাকালাম, দেখে তো সে অনেক শখ। এ তো মিম। ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ বিধ্বস্ত, মুখে টেপ দেওয়া। দুইটা ছেলে শক্তির কাছে পরাজিত হয়ে ওর এমন অবস্থা হয়েছে। মিমের সাথে আমার এমনি কথা কাটাকাটি থাকতে পারে, কিন্তু এখন মিম আমার স্ত্রী। ছেলে দুইটা আমার চেয়ে বড় হবে। এদের দুজনকে পরাজিত করতে হলে বুদ্ধি করে পরাজিত করতে হবে। ওই কে তুই? আমাদের সাথে চাইলে তুইও জয়েন করতে পারিস। আমি ওর স্বামী। তোরা ভাবলি কিভাবে আমি থাকতে তোরা ওর গায়ে হাত দিবি? আমি আর কোনো কথা না বলে কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটার তলপেটে লাথি মারলাম। আচমকা লাথি খেয়ে ছেলেটা একটু দূরে গিয়ে পড়ে। এটা দেখে আরেকটা ছেলে ওকে মারতে এলো। আগে থেকেই মারামারি করতে ভালো লাগতো আমার, তাই ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই দিলাম। অবশ্য নিজেও কয়েকটা খুশি খেয়েছি। দুইটা ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওদের কাছে গিয়ে বললাম, মেয়েদের সম্মান কর, তাহলে সম্মান পাবি। বলেই আমি মিমের মুখে টেপ খুলে দিলাম। ওর হাতও বাঁধা আছে, হাতের বাঁধনও খুলে দিলাম। তারপর আচমকায় মিম আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর আমি বললাম, আরে কি করছেন, ছাড়ুন। তারপর মিম আমাকে ছেড়ে দেয় আর বলে, থ্যাংক ইউ সো মাচ রাকিব। কি বলেছে তোমাকে ধন্যবাদ দেবো? থাক, আর ধন্যবাদ দিতে হবে না, এখন বাসায় চলুন। মিম হাঁটছে না, মাথা নিচু করে দুই হাত বুকের সাথে ধরে আছে। আমি বুঝতে পারলাম কি সমস্যা হয়েছে। তাই আমি গা থেকে আমার শার্টটা খুলে মিমের দিকে হাত বাড়িয়ে দিলাম আর বললাম, নিন, এটা পরে নিন। তারপর মিম কোনো কথা না বলে চুপচাপ আমার দেওয়া শার্টটা পরে নিল। তারপর আমি বললাম, এইবার তো চলুন। এখন আমি আর মিম একসাথে হাঁটছি, দুজনেই নীরব। কিছুক্ষণ পর আমরা গাড়ির কাছে চলে আসলাম। মিম পেছনে বসে আছে আর আমি ড্রাইভিং করছি। আমি বারবার লুকিং গ্লাস দিয়ে মিমের দিকে তাকাচ্ছি। দেখলাম মিম লুকিয়ে লুকিয়ে কান্না করছে। আমি মনে মনে ভাবছি, এখনও কান্নার কিছুই হয়নি। আমাকে অনেক জ্বালাইছো, অনেক কাঁদিয়েছো, তোমাকে আরও কাঁদতে হবে। তোমাকে আমি বাঁচাইছি মানে এই না আমি তোমার প্রেমে পড়ে গেছি। স্বামী হিসেবে আমার দায়িত্ব, তাই বাঁচাইছি। হঠাৎ নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, ম্যাম, একটা কথা বলি, রাগ করেন না? বলো। আমি মনে মনে ভাবলাম, বাহ, একটা ঝটকাই তুমি। কি হলো বলো, কি এত বিড়বিড় করছো? মিম আবার বলল, না মানে বলতে চাইছিলাম, ছেলেগুলা কে? আপনি কি তাদেরকে চেনেন? হুম কে ছেলেগুলো? আমার বন্ধু। মিমের কথায় আমি গাড়ির হার্ট ব্রেক করলাম। গাড়ির হার্ট ব্রেক করা দেখে মিম আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, গাড়ি থামলে কেন? আপনার কথায় আমি পুরো শক। এগুলো আপনার বন্ধু? আরেকটা বয়ফ্রেন্ড ছিল। তাহলে আপনার সাথে এমন করলো কেন? ও আমাকে সত্যিকারে ভালোবাসেনি। ও আমার টাকা আর আমার শরীরকে ভালোবেসেছে। আর আরও মেয়ের সাথে ওর সম্পর্ক আছে। তাই এগুলো শুনে আমি যখন ব্রেকআপ করি তখন সে আর তার বন্ধু মিলে আমাকে এখানে জোর করে নিয়ে এসে। এইটুকু বলেই মিম আবার কান্না করতে লাগলো আর আমি মিমকে অনেক সান্ত্বনা দিলাম। তারপর বলল, তুমি ওখানে পৌঁছালে কিভাবে? কেন? আপনি তো আমার ফোনে মিস কল দিয়েছিলেন। না, আমি তো কাউকে মিস কল দিইনি।
ফোন বের করে দেখেন। তারপর মিম ফোন বের করে চেক করলো। হ্যাঁ, সত্যি তো আমার ফোনে মিস কল গিয়েছে। তারপর মিম বলল, হয়তো ভুলের চাপ পড়ে গেছে, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হুম। তারপর আমরা দুজনেই চুপচাপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর বাসায় পৌঁছাতেই মিম তাড়াতাড়ি করে ভেতরে চলে গেল। আমিও গাড়ি পার করে বাসার ভেতরে চলে গেলাম। রুমে গিয়ে মিমকে বললাম, ম্যাম আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য ডিনারের ব্যবস্থা করছি। আমি কিছু খাবো না, তুমি খেয়ে নাও। কেন খাবেন না? আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। ঠিক আছে, আপনার ইচ্ছে। বলেই আমি রুম থেকে বেরিয়ে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:26 বাজে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রাতে আমিও কিছু খেলাম না। বালিশ নিতে গিয়ে দেখি মিম গটিসুটি মেরে ঘুমিয়ে গেছে। হয়তো ওর ঠান্ডা লাগছে, তাই গায়ে একটা কম্বল জড়িয়ে দিলাম। দিয়ে বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠে আমি কিছু না বলে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আধা ঘন্টা পরে অফিসে পৌঁছালাম। আজকে অফিসে একটা নতুন মেয়ে জয়েন করেছে। আমার ডেস্কের পাশেই তার ডেস্ক। তো মেয়েটি পরিচিত হওয়ার জন্য হাত বাড়িয়ে দিল আর বলল, আসসালামু আলাইকুম, আমি রীতা। ওয়ালাইকুম আসসালাম, আমি রাকিব। আমি আজকে জয়েন করেছি, তাই আপনার সাপোর্ট কামনা করছি। জি অবশ্যই। তারপর মেয়েটির সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতক্ষণেও মিম অফিসে আসেনি। দুপুরে খাবারের সময় রীতা বলল, রাকিব, বলেন। চলে লাঞ্চটা সেরে আসি, সময় তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে চলেন। বলেই আমি আর রীতা একসাথে বাইরের ক্যান্টিনে লাঞ্চ করতে লাগলাম। খাওয়ার সময় রীতার সাথে আরও অনেক কথা হলো। রীতার বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু চাকরি করতে চায়, তাই অফিসে জয়েন করেছে। রীতা আরও বলল, রাকিব, আমরা তো সমবয়সী আর কলিগও, তাই আমরা কি তুমি করে বলতে পারি না? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আমার বিয়েতে তোমাকে দাওয়াত দিব, তুমি কিন্তু অবশ্যই আসবে। ইনশাল্লাহ আসার চেষ্টা করব। ওকে, এখন যাও। তারপর খাওয়া শেষ করে আবার অফিসে চলে আসলাম। সারাদিন কাজ শেষে এখন বাসায় ফেরার পালা। আজকে মিম আসেনি, আমার জন্য ভালোই হয়েছে। আজকে অন্তত ওর অত্যাচারের হাত থেকে তো বাঁচলাম। আজকে অফিসে অনেক সুন্দর দিন কাটলো। বাসায় ফেরার সময় রীতা বলল, রাকিব, তোমার নাম্বার পাওয়া যাবে? কেন? আরে আমরা কলিগ না, কখন কি দরকার লাগতে পারে। আচ্ছা নাও, 01927। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার বাসা কোথায়? ঠিকানা? ও, আমার ওর থেকে একটু দূরে, চলো একসাথেই যাই। না মানে কোনো মানে নেই, চলো তো। বলে রীতাই একটা রিক্সা ডাকলো। তারপর দুজন রিক্সা করে যেতে লাগলাম। কিছুক্ষণ পর আমার বাসার কাছে আসতেই আমি বললাম, মামা রিক্সা থামান। কি হয়েছে, নামলে কেন? আমার বাসায় এসে পড়েছে। ও আচ্ছা, যাও তাহলে, আবার কাল দেখা হবে। আচ্ছা সাবধানে যেও। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মামা চলেন। বলেই রীতা রিক্সা নিয়ে চলে গেল। আর আমিও বাসার মধ্যে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে আমি অনেকটা অবাক হলাম, কারণ টেবিলের উপর তাকিয়ে দেখি সকালের নাস্তা ওই রকমই আছে। তার মানে সারাদিন মিম ওঠেও নি আর খায়ও নি। তাড়াতাড়ি করে মিমের রুমে হাঁটা দিলাম। রুমে গিয়ে দেখি মিম শুয়ে আছে। ব্যাগ রেখে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মিমকে ডাক দিলাম, ম্যাম ম্যাম শুনছেন? মিম আমার কথায় চমকে উঠে চোখের পানি তাড়াতাড়ি করে মুছে ফেললো। তারপর আমার দিকে তাকালো আর বলল, ও তুমি আসছো? ম্যাম আপনি কাঁদছেন কেন? ও কিছু না, বাদ দাও। আমি ঠিকই বুঝতে পারছি কেন মিম কান্না করছে। কাল রাতের ঘটনা মনে করে কাঁদছে। আর নিজের বয়ফ্রেন্ড এমন করবে সেটা তো ও কখনো কল্পনাও করেনি। নিজের মানুষ বেইমানি করে পিঠে ছুরি মারলে তার চেয়ে কষ্ট আর পৃথিবীতে কিছুই নেই। মিম হয়তো সত্যি ছেলেটাকে অনেক ভালোবাসতো, অনেক বিশ্বাস করত। তারপর আমি আবার বললাম, আপনি তো সকাল থেকেই ওঠেননি মনে হয়, আর সকালের নাস্তাটাও করেননি কেন? খেতে ইচ্ছে করেনি। এইভাবে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। তারপরে আপনার আব্বু আমাকে বকাবকি করবে, আর আপনি তো সেটাই চান আমি বকা খাই, তাই না? আচ্ছা ঠিক আছে, খাবো। এই তো গুড, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি রান্না করছি। আজকে আমি রান্না করি? মিমের কথা শুনে আমি বিষম খেলাম আর ভাবলাম সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো, এত পরিবর্তন কেমনে গিরে ভাই। তারপর মিম বলল, কি হলো, বিষম খেলে কেন?
এমনি। আপনি রান্না পারেন? না, তবে চেষ্টা তো করতে পারি। থাক, আজ আর আপনাকে চেষ্টা করতে হবে না ম্যাম। আপনি আস্তে আস্তে শিখে নিন। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি রান্না বসাচ্ছি। তারপর আর কোনো কথা না বলে মিম উঠে ওয়াশরুমে চলে গেল, আর আমি কিচেন রুমে। একটু পর মিম ফ্রেশ হয়ে এসে কিচেন রুমে চলে গেল। আমি তাকে দেখে অবাক হয়ে বললাম, কি ব্যাপার, আপনি এখানে? আমি একটু হেল্প করি। কি হেল্প করবেন? আমি সবজি কেটে দিই। পারবেন তো? ঠিক পারবো। ঠিক আছে, চেষ্টা করতে পারেন ম্যাম। এই, তুমি ম্যাম ম্যাম বলা বন্ধ করবে? আপনি তো বলতে বলেছেন। আগের কথা ভুলে যাও না প্লিজ। আর সব কিছুর জন্য আমি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সমস্যা নেই ম্যাম, আমি কিছু মনে করিনি। আমি আপনার কর্মচারী, আর আপনি আমার বস। তাই কর্মচারী ভুল করলে বস বকা দেয়া, এমনকি মারতেও পারে। সমস্যা নেই। বললাম তো সরি, এভাবে বলতেছো কেন? বললাম তো সমস্যা নেই ম্যাম। আবারও ম্যাম? তাহলে কি বলবো? নাম ধরে ডাকবে, আর তুমি করে বলবা প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ। এখন একটু সরো, আমি সবজিটা কেটে দিই। পারবো না। পারবে না, আমি করে নেব, তুমি যাও। পারবো। বলেই মিম জেদ করে আমার হাত থেকে ছুরি নিয়ে সবজি কাটতে লাগলো। কিছুক্ষণ পর মিম হঠাৎ চিৎকার দিয়ে উঠলো, আর আমি সাথে সাথে মিমের দিকে তাকালাম, আর দেখলাম মিম আঙ্গুল কেটে ফেলেছে। অনেক রক্ত বের হচ্ছে। আমি তখনই তার কাছে গিয়ে তার কাটা আঙ্গুলটা নিয়ে নিজের মুখে ঢুকিয়ে নিলাম। মুখের লালা আসলে কাটা জায়গায় অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। মিমের আঙ্গুল কাটার জন্য কেমন ছটফট করছে। তারপর আমি বললাম, তোমায় বললাম তুমি পারবে না, জোর করে ছুরি হাতে নিলে। এখন হলো তো? কথা না শুনলে এমনই হবে। অনেক যন্ত্রণা হচ্ছে। হবেই তো। এখানে চুপচাপ বসো, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি। বলেই মিমকে ওখানে রেখে রুমে চলে গেলাম ফার্স্ট এড বক্স আনতে। কিছুক্ষণ পর ফিরে এসে মিমের আঙ্গুলে ব্যান্ডেজ করে দিলাম। তারপর বললাম, তুমি চুপচাপ এখানে বসো, আমি রান্না করছি। আচ্ছা, তুমি রান্না শিখলে কি করে? আমি ম্যাচে ছিলাম তো অনেক বছর ধরে, তখন শিখে নিয়েছি। তোমার আম্মু আব্বুকে আসতে বলো না, তাদের তো কখনো দেখিনি। আর তোমাকে তো কথা বলতেও দেখি না। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি একা। মানে? মানে ছোটবেলা থেকেই আমি একা। বাবা মাকে ছোটবেলায় হারিয়েছে। তাদের আদর ভালোবাসা কেমন হয় তা কখনো জানিই না। অন্যের বাবা মায়েরা তাদের সন্তানদের প্রতি ভালোবাসা দেখলে তখন আমারও মন চায় অনেক ভালোবাসা পেতে। সরি। সরি কেন? তোমার বাবা মায়ের কথা মনে করিয়ে দিয়ে খামোকে কষ্ট দিলাম। সমস্যা নেই। আর বাবা মায়ের কথা মনে করিয়ে দিতে হয় না, তাদের কথা আমার সব সময় মনে পড়ে। তুমি নিজের ভিতরে এত কষ্ট জমা রাখেছো, কখন তো জানতাম না। আচ্ছা, বাদ দাও ওসব কথা। আমি আর মিম এগুলো নিয়ে কথা বলছিলাম। কথার মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমরা দুজনেই ভাবছি এত রাতে আবার কে এলো। তারপর আমি মিমকে বললাম, একটু গিয়ে দেখবা প্লিজ, কে আসলো। আমি রান্না করছি তো, তাই যেতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই, আমি যাচ্ছি। থ্যাংক ইউ। বলেই মিম দরজা খুলতে গেল। দরজা খুলে মিম অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কারণ দরজার সামনে আর কেউ নয়, মিমের আব্বু দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই হাসি মুখ নিয়ে বলল, সারপ্রাইজ। মিম সাথে সাথে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মিমের কান্না দেখে ওর আব্বু বলল, এই পাগলি মেয়ে, কান্না করছো কেন? আব্বু, তুমি অনেক খারাপ। আমাকে বিয়ে দিয়ে একদম পর করে দিয়েছো। মেয়েকে দেখতেও ইচ্ছে করে না, তাই না? আরে বোকা মেয়ে বলে কি, দেখো দেখতে ইচ্ছে করলো বলেই তো এত রাতেও চলে আসলাম। ভেতরে এসো। জামাই কোথায়? আছে, আগে ভেতরে তো আসো। ঠিক আছে। বলে মিম আর মিমের আব্বু ভেতরে আসলো। মিম দরজাটা আটকে দিয়ে ড্রয়িং রুমে আসতেই আমি কিচেন রুম থেকে বলে উঠলাম, মিম, কে আসে? বাইরে এসে দেখে যাও কে এসেছে। আমি খুন্তি হাতে নিয়েই বাইরে আসলাম। তারপর মিমের আব্বুকে দেখে আমিও অবাক হয়ে যাই। কিছুক্ষণ পর আমি আমার শ্বশুরকে বলি, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জামাই বাবাজি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আব্বু। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের দেখে আরো ভালো হলাম। তা জামাই, তোমার হাতে খুন্তি কেন? আব্বু, আমি রান্না করছিলাম। তুমি রান্না করছো কেন? মিম রান্না করে না? মিমের আব্বুর এই কথা শুনে মিম আমার দিকে তাকালো, আর আমিও মিমের দিকে তাকালাম। আমাদের তাকাতাকির মাঝে মিমের আব্বু আবার বলে উঠল, কি হলো, চুপ করে আছো কেন? মিম রান্না করে না? জি আব্বু, মিমই রান্না করে, কিন্তু আজকে ও রান্না করতে গিয়ে হাতটা কেটে ফেলেছে, তাই আজকে আমিই রান্না করছি।
তবুও রান্না করতে চাইলো, আমার জোরাজোরিতে করেনি। কিরে মা, একটু দেখে শুনে কাজ করবি না? সমস্যা নেই আব্বু, ও অল্প কেটেছে। হুম, ওষুধ দিয়েছিস? রাকিব দিয়ে দিয়েছে আব্বু। মিম, তুমি আব্বুকে নিয়ে ঘরে আড্ডা দাও, আমি রান্না সেরে আসি। আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে বললো। আচ্ছা ঠিক আছে বলে আমি আবার কিচেন রুমে চলে গেলাম। মিম আর মিমের আব্বু রুমে চলে গেল। কিছুক্ষণ পর আমি রান্না শেষ করে টেবিলে সার্ভ করলাম। তারপর রুমে গিয়ে বললাম, মিম, আব্বুকে ফ্রেশ হয়ে নিতে বলো, টেবিলে খাবার রেডি, আর তুমিও ফ্রেশ হয়ে খেতে আসো। ঠিক আছে। বলেই প্রথমে মিমের আব্বু ফ্রেশ হয়ে আসলো। তারপর মিম ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো। খাবার খেতে বসে মিম হাত কাটার কারণে খেতে পারছে না, সেটা আমি বেশ ভালোই লক্ষ্য করেছি। তাই আমি মিমকে বললাম, মিম দাঁড়াও, তোমাকে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। বলেই আমি মিমের পাশের চেয়ারে গিয়ে দাঁড়ালাম। তারপর মিমকে ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছি। এটা দেখে মিমের আব্বুর চোখ ছলছল করে উঠল, সেটাও বেশ ভালোই লক্ষ্য করলাম। তাই আমি মিমের আব্বুকে বললাম, কী ব্যাপার আব্বু, আপনি খাচ্ছেন কেন? এটা কষ্টের কান্না নয়, আজ এটা খুশির কান্না। না আব্বু, আপনি তবুও এভাবে কাঁদবেন না, তাহলে মিম কষ্ট পাবে। তখন মিমের উদ্দেশ্যে মিমের আব্বু বলে উঠল, বলেছিলাম না মিম্মামণি, রাকিব খুব ভালো ছেলে, ও তোকে অনেক সুখেই রাখবে। বাবারা মেয়ের জন্য কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, এবার বুঝতে পারলে তো? আব্বু, তুমি ঠিকই বলেছো, রাকিব অনেক ভালো ছেলে। হয়েছে, আর পাম দিতে হবে না সবাইকে। আর আব্বু, আপনিও এখন সবাই চুপচাপ খান তো। বলেই আব্বু খেতে শুরু করলো, আর মিমকে আমি খাওয়াচ্ছি। খাওয়ার মাঝখানে আমি বলে উঠলাম, আব্বু, আপনি আসবেন আগে বলবেন না, ভালো মন্দ কিছু রান্না করতাম। এখন কি শাক পাতা খাওয়াচ্ছি, নিজেরই লজ্জা লাগছে। খাওয়াটাই বড় কিছু না জামাই, তোমাদের মুখ দেখেই যাচ্ছি আর তোমরা অনেক সুখে আছো, এটা দেখেই আমার মন প্রাণ সব ভরে গেছে। তারপর মিম আর মিমের আব্বু খাওয়া শেষ হলে আমি নিচেও খেয়ে নিলাম। খাওয়া শেষে মিমের আব্বু বলল, তাহলে আজ আসি জামাই বাবাজি। আসি মানে কি আব্বু? আজ আপনার কোথাও যাওয়া নেই, মেয়ের বাসায় প্রথম আসেন, আজকে রাত আপনাকে থাকতেই হবে। কি মিম, আব্বুকে কিছু বলো। আব্বু, রাকিব ঠিক কথাই বলেছে, আজকে তোমাকে এখানে থাকতেই হবে। না মামনি, তোদের দেখে গেলাম এটাই অনেক। আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে আজকে থাকতেই হবে। মিমের আব্বু প্রথমে রাজি না হলেও আমার আর মিমের জোরাজুরিতে থাকতে রাজি হলো। আজকে মিমের আব্বু বাসায় থাকায় আর ড্রয়িং রুমে থাকতে পারলাম না, থাকলেই বুঝে যাবে আমরা একসাথে থাকি না। তাই মিমকে বললাম, মিম, তুমি বিছানায় শুয়ে পড়ো, আর তুমি? আমি ফ্লোরে ম্যানেজ করে নিতেছি। আজকে ড্রয়িং রুমে যেতে পারলাম না, তাহলে তোমার আব্বু বুঝে যেত। তুমি আমার সাথে খাটেই ঘুমাও না প্লিজ। না সমস্যা নেই, আমি ফ্লোরেই ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। মিম অনেক জোর করলেও আমি তার কথা শুনলাম না। ফ্লোরে শুয়ে থেকে আমি মিমকে বললাম, মিম, বলো। কালকে আব্বুর সাথে তুমিও তাদের বাসায় যাও, কেন? গিয়ে বেরিয়ে আসো, তোমার অনেক ভালো লাগবে। আর তুমি? আমি তো আছি এখানে। না, আমি যাব না। যাও প্লিজ, আমি জানি তোমার এখানে ভালো লাগছে না, গেলে ভালো লাগবে। প্রথমে মিম যেতে রাজি না হলেও পরে আমার জোরাছুরিতে যেতে রাজি হলো। মিম এখানে থাকলে হয়তো বয়ফ্রেন্ডের চিন্তা করবে, আর ওখানে থাকলে আব্বু আম্মুকে পেয়ে একটু হলেও খুশি থাকবে। কিছুক্ষণ পর মিম আর আমি দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার শরীরে কম্বল দেওয়া, রাতে তো কম্বল নিয়ে ছিলাম না, তাহলে মিম কি গায়ে দিয়েছে? বিছানায় তাকিয়ে দেখি মিম নেই। আজ আমার আগে মিম উঠে গেছে, বাবা। তারপর ও, তুমি উঠে পড়েছো? হুম, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি কিছুক্ষণের মধ্যে নাস্তা দিতেছি। ফ্রেশ হয়েছে। তাহলে একটু আব্বুকে ডাক দাও প্লিজ। আচ্ছা বলে আমি মিমের আব্বুকে ডাকতে যাই। তারপর সবাই মিলে নাস্তা করার জন্য টেবিলে বসলাম। আমি হঠাৎ বলে উঠলাম, আব্বু, বলো জামাই বাবাজি। মিমকেও আপনার সাথে কয়েকটা দিনের জন্য নিয়ে যান, ঘুরে আসলে ওরও ভালো লাগবে। এই কথা আমিও ভাবছি বাবা, তুমি আমার মনের কথা বললে, কিন্তু মিম একা না, তুমিও আমাদের সাথে যাবে। না আব্বু, আমি মিমকে নিয়ে আসার দিন যাব, আর তাছাড়া অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে। মিম আর মিমের আব্বু অনেক জোরাজুরি করলো, কিন্তু আমি যেতে রাজি হলাম না। খাওয়া শেষে আমি অফিসের জন্য রেডি হচ্ছি, তখন মিম এসে বলল, তুমি আমার উপরে রেগে আছো তাই না?
না, রেগে থাকবো কেন? তাহলে আমাদের সাথে যাচ্ছ না কেন? বললাম তো, অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে। আমি গেলে তো তুমি অনেক খুশিই থাকবে, তাই না? আমার আর অত্যাচার সহ্য করতে হবে না। মিমের কথা শুনে আমি চুপ করে আছি। কিছুক্ষণ পর আমি রেডি হয়ে মিমকে বললাম, সাবধানে যেও, তুমি যেদিন আসবে আমাকে ফোন দিও, আমি গিয়ে নিয়ে আসবো। আমি অফিসে গেলাম। তুমিও ভালো থেকো। আল্লাহ হাফেজ। শোনো, একটা কথা বলার ছিল। তাড়াতাড়ি বলো। আমি তোমাকে মিমের পুরো কথা শেষ না হতেই মিমের আব্বু রুমে আসলো, তাই আর মিমের কথা শোনা হলো না। মিমের আব্বু রুমে এসে বলল, মামনি, রেডি হয়েছো? হ্যাঁ আব্বু। তারপর আমি সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি রীতা আগেই এসে বসে আছে। আমাকে দেখেই রীতা বলে উঠল, আজকে আসতে এত দেরি হলো যে? বাসায় মেহমান আসে তাই। কে আসছে? আমার শ্বশুর মশাই। আচ্ছা, ভাবিকে তো দেখালে না। পরে দেখো, সারপ্রাইজ থাক। ওকে। তারপর আমি আর রীতা দুজনেই কাজে মনোযোগ দিলাম। কাজ শেষে আবার দুইজন একসাথে বাসায় ফিরি। রীতার সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব। মাঝে মাঝে মিম ফোন করত, আর আমিও শুধু কথা বলতাম। এইরকমভাবেই কয়েকদিন কেটে গেল। কয়েকদিন পর হঠাৎ রাফি ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রাফি বলে উঠল, দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোর খবর কি? এই তো রে ভালো। শোন, তোকে যে কারণে ফোন দেয়া। বল। দোস্ত, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলিস দোস্ত? কংগ্রেচুলেশন। কবে? থ্যাংক ইউ। তোকে কিন্তু আসতেই হবে, ভাবিকে সহ দাওয়াত রইল। আরে অবশ্যই আসবো। তোর বিয়ে আর আমি আসবো না? বিয়েটা কবে তাই বল। এই মাসেরই 25 তারিখ। দোস্ত, একটা সমস্যা হয়ে গেল। কি? আমার একটা কলিগেরও 25 তারিখে বিয়ে। আমি এত কিছু বুঝি না, তুই আসবি ব্যাস। না আসলে রাফি নামের কেউ তোর জীবনে ছিল সেটা ভুলে যাবে। হয়েছে, এত সেন্টি খাওয়া লাগবে না, আমি আসবো। থ্যাংক ইউ দোস্ত, এখন রাখছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলেই ফোনটা রেখে দিলাম। সেদিনই অফিসে রিতা হঠাৎ আমাকে বলল, রাকিব, শোনো না, বলো। বিয়ের জন্য আমার কিছু শপিং করতে হবে। আমি একা একা কি করে যাব? তুমি কি আমার সাথে যাবে প্লিজ? আচ্ছা ঠিক আছে, যাব। কখন যেতে হবে? অফিস শেষ করেই। ঠিক আছে। তারপর আমি আর রীতা অফিস শেষ করে দুজনে একসাথে শপিং করতে শপিং মলে চলে গেলাম। রীতা শপিং করছে আর আমি তার ব্যাগ ক্যারি করছি। কিন্তু এখানেই ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। এখানে এসে হঠাৎ মিমের সাথে দেখা হয়ে গেল। মিম আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। রীতা তো মিমকে চেনে অফিসের ম্যাম হিসাবে। তখন রীতা মিমকে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? এখানে? মিম রীতার কথার কোনো উত্তর না দিয়ে রীতার গালে কষে দুটা থাপ্পড় বসে দিল। রীতা গালে হাত দিয়ে ভ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে রইল। আর আমি মিমের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে চুপসে গেলাম। তারপর রীতা মিমকে বলল, ম্যাম, আমাকে মারলেন কেন? তোর কত বড় সাহস আমার অফিসে চাকরি করে আমার স্বামীকে নিয়ে ঘুরতে এসেছিস? কে আপনার স্বামী? যার সাথে তুই শপিং করতে এসেছিস। রাকিব? হ্যাঁ রাকিব, ওর সাথে ঘোরার সাহস কি করে হয় তোর? তোকে আমি খুনি করব। বলে মিম রীতার দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর আমি মিমের হাত ধরে বললাম, মিম কি করছো? এটা শপিং মল, সবাই দেখছে। দেখুক, তুমি আমার হাত ছাড়ো। তুমি এই জন্য আমাকে বাবার বাসায় পাঠিয়ে দিয়েছো, তাই না? যাতে তোমার এগুলো করতে অসুবিধা না হয়। আমি তোমাকে অনেক অত্যাচার করেছি, সেই জন্য আমার থেকে মুক্তি পেতে চাও, তাই না? আর আমার থেকে মুক্তি নিয়ে তুমি তুমি এই ডাইনিটাকে বিয়ে করবে, তাই না? সব বুঝি আমি। মিম আমার কথা শোনো। তোমার কোনো কথা শুনতে চাই না। বলে মিম কান্না করতে করতে চলে যায়। মিম আমার কোনো কথাই আর শুনলো না। তখন রীতা আমাকে বলল, মিম ম্যাম তোমার বউ? হুম। আমার জন্য তোমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হলো। সমস্যা নেই, এখন রেখে আছে, রাগ ভাঙলে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আর আমি মিমের পক্ষ থেকে সরি। কেন? না বুঝে তোমাকে থাপ্পড় মারলো। সমস্যা নেই, আমি ম্যামের জায়গায় থাকলে হয়তো আমিও এটাই করতাম। তুমি আমার হয়ে ম্যামকে সরি বলে দিও। আচ্ছা। তারপর শপিং করা শেষ হলে আমি রীতাকে বাসায় পাঠিয়ে দিই। আর আমি মিমের রাগ ভাঙাতে শ্বশুরবাড়িতে চলে আসি। দরজায় কলিং বেল চাপতেই ভেতর থেকে শাশুড়ি দরজা খুলে দিল। তারপর আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিতরে আসো বাবা। মিম কোথায় আম্মু? মিম তো চলে গেছে। কোথায়? মিম তো এসেই
ব্যাগ গুছিয়ে নিয়ে বাসায় চলে গেছে। চোখ মুখ লাল হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে তো কিছুই বলল না সে। ও আচ্ছা। তো জামাই বাবাজি, তোমার সাথে কি ওর কিছু হয়েছে? না আম্মু, তেমন কিছু না। ও আচ্ছা, ভিতরে আসো। না আম্মু, সন্ধ্যা হয়ে আসে, আমি বাসায় যাই। মিমও একা আছে, তাই চলে যাই। ঠিক আছে বাবা, সাবধানে যেও। আচ্ছা আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেই আমি মিমদের বাসা থেকে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। আর মনে হয় অনেক বৃষ্টি হচ্ছে, আকাশ অনেক মেঘ করে আছে, সাথে ব্যবসা গরমও। তাই তাড়াতাড়ি করে বাসায় ফিরলাম। দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। মিমের রুমে উকি দিয়ে দেখি মিম রুমে নেই, হয়তো ওয়াশরুমে গেছে। তাই ওয়াশরুমের কাছে গিয়ে দেখি দরজা খোলা, তার মানে ওয়াশরুমে নেই। কিন্তু ব্যাগ তো এখানে আছে, তাহলে মিম কই? এবার আমার মনে একটু ভয় কাজ করলো। আস্তে আস্তে মিমকে ডাকতে লাগলাম, মিম, এই মিম, কোথায় তুমি? আমি মিমের কোনো সারা শব্দ না পেয়ে মিমকে ফোন করলাম, কিন্তু এ কি, ফোনও তো রুমেই বেজে উঠলো। তাহলে মিম কোথায়? এদিকে দিনের আলো নিভে সন্ধ্যা নেমে আসলো। তারপর আমি ভাবলাম মিম হয়তো ছাদে গেছে, তাই তাড়াতাড়ি করে আমিও ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি মিম আনমনে দাঁড়িয়ে সন্ধ্যার আবহাওয়া উপভোগ করছে। আমি মিমকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম। তারপর মিমের কাছে গিয়ে আমি বলে উঠলাম, মিম। মিমের কোনো সারা শব্দ নেই। তারপর আমি আবার বলে উঠলাম, এই মিম, আমার উপর রাগ করেছো? প্লিজ আমার দিকে তাকাও। বলেই আমি মিমকে আমার দিকে ঘুরিয়ে নিলাম। কিন্তু এ কি, মিম তো কান্না করছে। মিমের কান্না দেখে আমি বললাম, মিম, তুমি কান্না করছো কেন? প্লিজ কান্না থামাও। আমি বললাম তো সরি, তুমি তো তখন আমার কথাই শুনলে না। আমি কোনো কথা শুনতে চাই না। মিম, একটাবার শোনো। কি বলবে তুমি শুনি? ওইটা আমার বন্ধু, আর ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই বিয়ের জন্য শপিং করতে গিয়েছিল। একা একা কিভাবে যাবে একটা মেয়ে? তাই বন্ধু হিসেবে আমাকে নিয়ে গিয়েছিল, বিশ্বাস করো। আমি বিশ্বাস করি না। ঠিক আছে, পরে তুমি ওর থেকে শুইনো। আমার শোনার দরকার নেই। ঠিক আছে, শুইনো না। এখন তো রুমে চলো, আবহাওয়া বেশি ভালো না, মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। বলতে বলতেই অনেক জোরে বৃষ্টি শুরু হলো। তারপর আমি মিমকে বললাম, মিম, চলো রুমে, বৃষ্টিতে ভিজলে তোমার অসুখ হবে। হোক, তুমি তো এটাই চাও। কি বলছো এগুলো? চলো তো। না, আমি বৃষ্টিতে ভিজবো, আর আমার সাথে তুমিও ভিজবে। আমি শত বারণ করা সত্ত্বেও মিম শুনল না। মিম তো ভিজলই, সাথে আমাকেও ভিজতে হলো। বিছার মাঝে হঠাৎ একটা বাজ পড়লো, আর মিম সাথে সাথে ভয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মিম আর আমার এটাই প্রথম স্পর্শ। তারপর কিছুক্ষণ এভাবেই জড়িয়ে ধরে দুজন ভিজলাম। জড়িয়ে ধরাতে আমি বুঝতে পারলাম মিম কাঁপতেছে, মানে মিমকে অনেক ঠান্ডা লাগছে। তাই আমি এবার মিমকে বললাম, মিম, আর ভেজা নয়, চলো রুমে যাবে। ঠিক আছে, আমাকে কোলে করে নিয়ে গেলে যাবো। তারপর আর কোনো কথা না বলে আমি মিমকে ভেজা অবস্থায় কোলে তুলে নিয়ে রুমে আসলাম। তারপর প্রথমে মিম ওয়াশরুমে গেল, আর আমি আরেক ওয়াশরুমে গেলাম। গোসল শেষে দুজনেই বের হয়ে আসলাম। মিম আজকে গোসল করে শাড়ি পরেছে। তখনও বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আমি বালিশ নিয়ে বাইরে যেতে চাইলে মিম হাত ধরে ফেলে আর বলে, প্লিজ আজকে বাইরে যেও না, আজকে আমার সাথে ঘুমাও। কেন? কারণ আমি তোমার বউ, আর তুমি আমার স্বামী, তাই। আর আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার হয়েছে, আমার অনেক ভয় লাগছে আজকে, প্লিজ আমাকে রেখে যেও না বাইরে। তাহলে আমি ফ্লোরে ঘুমাচ্ছি। না, তুমি আজকে আমার সাথে খাটে ঘুমাবে। প্রথমে আমি রাজি না হলেও মিমের জোড়াজুড়িতে পরে থাকার জন্য রাজি হলাম। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি মিমের দিকে তাকিয়ে দেখলাম আর মনে মনে বললাম, মিম এরকম করছে কেন? মাথায় হাত দিয়ে দেখলাম আর মনে মনে বললাম, ও মায় আল্লাহ, মিমের শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। বৃষ্টিতে ভেজার কারণে এমন হলো। তাই আমি তাড়াতাড়ি করে উঠে কিচেন রুম থেকে একটা বাটি করে পানি নিয়ে এসে জলপট্টি দিতে রাখলাম। মিমও জাগ্রত আছে, আরও মনে মনে ভাবছে কত অপমান করি। তারপরে সবসময় আমার খেয়াল রাখে রাকিব, সবসময় আমার কাছে থাকার চেষ্টা করে। অনেকক্ষণ জলপট্টি দেওয়ার পর মিমকে আমি জিজ্ঞেস করলাম, কেমন লাগছে তোমার? এখন একটু ভালো। বললাম তোমায় বৃষ্টিতে ভিজো না, এবার হলো তো? আচ্ছা শুয়ে পড়ো। একটু আমার পাশে থাকো না। আমি তোমার পাশে আছি, তুমি চোখ বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছি। মিম চোখ বন্ধ করে শুয়ে আছে, আর আমি মিমের মাথায় হাত বোলাচ্ছি। কম্বলের নিচে মিম শুয়ে আছে, তারপরেও ঠান্ডা লাগছে, এটা আমি ঠিকই বুঝতে পারছি। তাই কোনো উপায় না পেয়ে আমি মিমকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মিমও কিছু বলল না, বরং পাশ ফিরে আমাকে আরও শক্ত করে তার বুকে জড়িয়ে ধরলো। তারপর মনে মনে আমি বললাম, তোমাকে সারা জীবন এভাবেই আগলে রাখতে চাই,
তবে সেটা যে আমার ভাগ্যে নেই। রুমে ডিম লাইট জ্বলছে, মিম আমার বুকে আছে, তারপরেও কাছে। আমি মিমের মুখের দিকে তাকিয়ে আছি। জ্বরের কারণে মুখটা একটু শুকিয়ে গেছে, হালকা গোলাপি আর গোলাপির মাঝামাঝি ঠোঁটের রং, জোড়াকু সাদা ধবধবে চেহারা, এখন কত সুন্দর লাগছে। আমি ভাবছি মিমের শরীরটা কত নরম, একেবারে তোলা হয়ে আছে, শরীর থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে। আমার শরীরটা হালকা গরম লাগছে। একটা মেয়ের এতটা কাছে আছে, এমনকি বুকে নিয়ে আছে, তাহলে যা হয় আর কি। আমার অবস্থা ক্রমশ টাইট হয়ে যাচ্ছে, মিমকে ছাড়তেও মন চাচ্ছে না। তার পায়ের সাথে পা ঘষে মিমের নরম পিঠকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। গলায় ছোট করে একটা চুমো দিলাম। মিম আমার প্রত্যেকটি স্পর্শে কেঁপে উঠছে। মিম হয়তো বুঝতে পেরেছে আমার অবস্থাটা, তাই মিমও একটু উপরে টানলো। এই প্রথম মিমকে এত কাছে থেকে দেখলাম। মিম এতটা সুন্দর, টানা টানা চোখ। সব থেকে আকর্ষণীয় হলো তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটের নিচের তিলটাকে ছোট করে চুমো দিলাম সেখান থেকে ঠোঁটে। এত মিষ্টি লাগছে। মিম আমার চুল খামচে মেরে ধরে রয়েছে। আমার মনে হচ্ছে সারা জীবন এভাবেই থাকে। ডান হাত তার ফর্সা নাবিতে রাখলাম। মিম পুরাই কেঁপে উঠল। উত্তেজনার বসে আমি মিমের ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছি। তখন মিম বলল, কামড় দিচ্ছ কেন? সরি। কাছে এসো। মিম এবার নিজ থেকে ঠোঁট জোড়া এক হলো, তারপর সব হলো যা কাপলদের মধ্যে হয়। সকালে ঘুম থেকে উঠে অনেক অবাক হলাম, কারণ আমি দেখলাম মিম আমার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আমার শরীরে কোনো সুতো নেই, মিমের শরীরেও নেই। হঠাৎ কাল রাতের কথা মনে পড়ে গেল। এখন আমারই লজ্জা লাগছে। কিছুক্ষণ পর আমি মিমের কপালে চুমো দিয়ে বললাম, মিম উম, তোমার জ্বর এখন কেমন কেমন লাগছে তোমার? ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন ওঠো, সকাল হয়ে গেছে তো। না, আমি আর একটু তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। অফিসে যেতে হবে না? ওঠো প্লিজ। না, আজকে অফিসে যাওয়া লাগবে না, এটা তোমার বস ম্যামের হুকুম। ওকে ম্যাম, যাব না। এখন তো ওঠেন, গোসল করতে হবে, তারপর নাস্তা রেডি করতে হবে। কিছুক্ষণ পর মিম আমার বুক থেকে উঠলো। আমি ওয়াশরুমে চলে যাই, গোসল সেরে বের হলাম। তারপর মিমও গোসল সেরে নেয়। আমি বিছানায় বসে ফোন চালাচ্ছি, আর মিম ড্রেসিং টেবিলে ভেজা চুল আসাচ্ছে। মিম আবারও কালো শাড়ি পরেছে, চুল আসানোর সময় কোমরটা বের হয়ে আছে। আমার মাথায় তখন একটা দুষ্ট বুদ্ধি উদয় ঘটে। আমি পেছন থেকে গিয়ে মিমকে জড়িয়ে ধরে তারপর মিমের ঘাড়ে থুতনি রেখে গলায় কিস করতে থাকলাম। তখন মিম বলল, এই দুষ্টু ছেলে, মাত্র গোসল করে আসলাম দেখছো না, আবার গোসল করতে পারবো না, যাও তো। একটু আদর করি না প্লিজ, রাতে অনেক আদর করেছো, এখন আর হবে না, যাও। বলে আমাকে ঘাটে ফেলে দেয়। তখন আমি মুখ বাংলার পাঁচের মতো করে থাকি। মিম সেটা বুঝতে পেরে আস্তে করে আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, রাতে আবার আদর করিও, আই লাভ ইউ। বলে মিম আমার গালে পাপ্পি দিয়ে রুম থেকে দৌড় দিল। আমিও তো এদিকে লজ্জায় লাল হয়ে যাই। আমার আর মিমের ভালোবাসায় কয়েকটা দিন কেটে গেল। সেদিনের ঘটনা মিমও বুঝতে পেরেছে, আরও ভুলও বুঝেছে। আজকে রাফির বিয়ে, আবার একই সাথে রিতারও বিয়ে। তাই আমি মিমকে বললাম, মিম তুমি রিতার বিয়েতে যাও আর আমি রাফির বিয়েতে যাই। ওকে, গুড আইডিয়া। আমি রাফিকে ফোন করে জিজ্ঞাসা করে নিলাম ওর বিয়ে কোথায় হচ্ছে। আবার মিমও রিতাকে ফোন করে জিজ্ঞাসা করে নিল ওর বিয়ে কোথায় হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওদের দুজনের বিয়ে একই জায়গায় হচ্ছে। আমি ভাবলাম, যাই হোক, আমাদেরই ভালো হলো, একসাথেই যেতে পারবো। মিম আর আমি বিয়ের দাওয়াতের জন্য বের হলাম। আমি গাড়ি চালাচ্ছি আর মিম আমার পাশেই বসে আছে। কিছুক্ষণের মধ্যে বিয়ে হলে আমরা দুজনেই পৌঁছে গেলাম। গিয়ে তো দুজনেই অবাক, কারণ দেখি বিয়েটা রাফি আর রিতার মধ্যেই। ওরাও অনেক অবাক হয়েছে, দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। মিম রিতার কাছে গিয়ে বলল, সেদিনের জন্য আমি অনেক দুঃখিত। সমস্যা নেই ম্যাম। তারপর রাফি আর রিতার বিয়েটা অনেক ভালো মতোই হয়ে গেল। রাতে আবার গাড়ি চালিয়ে বাড়ি ফিরলাম। আমি আর মিম ফ্রেশ হয়ে শুয়ে আছে। হঠাৎ মিম এসে বলল, রাকিব, বলো। ওদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে, তাই না? হুম। আমাদের বিয়ের পর ওই ব্যাপারটাও তো করা যায়। কোন ব্যাপার? আরে ওই ব্যাপার, আরে কোন ব্যাপার? আরে বোঝো না কেন, বাচ্চার ওই ব্যাপারটা। তুমি এখনো বাচ্চা, পরে ভেবেচিন্তে কিছু করা যাবে। আমি মোটেও বাচ্চা না। বাচ্চাই তুমি। বাচ্চা, তাই না? দেখাচ্ছি মজা। বলেই মিম আর আমি হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। এভাবে চলতে লাগলো আমার আর মিমের ছোট্ট সংসার। এখন ওদের একটু আলাদা সময় কাটাতে দিন। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাঁচে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।